ইউনূসের মতো একটা জঙ্গি, ফ্যাসিস্ট, সুদখোর, ট্যাক্স ফাঁকি দেওয়া আজ ক্ষমতায় বসে আমার দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তাকে শাস্তি পেতেই হবে, ইনশাআল্লাহ সে শাস্তি দেব। বাংলাদেশবাসীদের কাছে এই মুহূর্তে একমাত্র দোষের কি? যদি আমাকে বলেন উত্তর দিতে, তাহলে আমি বলবো আওয়ামী লীগ করা কিংবা আওয়ামী লীগের সমর্থক হওয়া। আর কেন এত জোর দিয়ে কথা বলছি, একেবারে পরিসংখ্যান দিয়ে তথ্য সহ আপনাদের সামনে তুলে ধরব। ইউনূস ক্ষমতায় আছে বাংলাদেশে প্রায় 15 মাস। এই 15 মাসে প্রায় কয়েকশো আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন বাংলাদেশে। কারো মৃত্যু হয়েছে জেলের অন্ধকার গরাদে, কিংবা কেউ বা নৃশংসভাবে খুন হয়েছেন। বেশ কয়েকটি সংগঠন সেই খবর সামনে নিয়ে এসেছে। কিন্তু হাসিনার দল আওয়ামী লীগ কি বলছে? তারা কি এই পরিসংখ্যান মেনে নিচ্ছে? না, একেবারেই তারা মানছে না। তারা বলছে প্রায় 5ই অগাস্টের পর থেকে 2000 আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন বাংলাদেশে, আর আহত হয়েছেন প্রায় 15,000 আওয়ামী লীগ কর্মী। সংখ্যাটা বাড়া কমাও হতে পারে, এটা স্বাভাবিক আওয়ামী লীগের জন্য। কিন্তু এখানে কি শেষ, এটাই ভাবছেন? না, এখানেই শেষ নয়। আগেই আপনাদেরকে জানিয়েছিলাম ইউনূসের সময়ে নারী সম্মান একেবারে ভুলুণ্ঠিত। মহিলাদের কোনো সম্মান নেই ইউনূসের বাংলাদেশে। সম্প্রতি বাংলাদেশ পুলিশ একটি তথ্য সামনে নিয়ে এসেছে, আর সেই তথ্য আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। শুনলে আপনিও আঁতকে উঠবেন। মনে হবে ইউনূসের বাংলাদেশ একেবারে খুনি ধর্ষকদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। চলতি বছরের জুলাই পর্যন্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আর সেই রিপোর্টে বলা হয়েছে হাসিনা সরকার পতনের পর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত বাংলাদেশে 3554টি খুনের ঘটনা ঘটেছে, আর 4100-রও বেশি মহিলা ধর্ষিতা হয়েছেন। যেহেতু জুলাই পর্যন্ত বাংলাদেশ পুলিশ এই রিপোর্ট প্রকাশ করেছে, ফলে এই কয়েক মাসে সংখ্যাটা আরও কিছুটা বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশ পুলিশ আরও একটি তথ্য সামনে নিয়ে এসেছে, আর সেখানে বলা হয়েছে 2024 সালের 5ই অগাস্ট থেকে 2025 সালের 30শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন সংগঠনের প্রায় 123 জন সদস্যকে হত্যা করা হয়েছে। যদিও শেখ হাসিনার বক্তব্য কমপক্ষে 2000 আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন ইউনূসের সময়। ফলে বলা যেতে পারে ইউনূসের বাংলাদেশে নিরাপদ নয় আওয়ামী লীগ সমর্থকরা। কিন্তু টুইস্ট আছে অন্য একটা জায়গায়। কি বলুন তো? ইউনূস এই খুনের দায় মুক্তি চাইছেন। আমার প্রশ্ন হচ্ছে, কেন এই খুনের দায় মুক্তি চাইছেন ইউনূস? এটা কি তাহলে তার নতুন চালাকি? হতেও পারে। আমরা প্রত্যেকেই জানি কোটা বিদ্রোহকে কেন্দ্র করে বাংলাদেশে গণ অভ্যুত্থান, 5ই অগাস্ট হাসিনার পদত্যাগ, 8ই অগাস্ট ইউনূসের মসনদে বসা। কিন্তু 8ই অগাস্টের পরেও বাংলাদেশে তো ব্যাপক খুনোখুনি হয়েছে, আর যার মধ্যে অধিকাংশ ছিল আওয়ামী লীগ সমর্থক। যদিও সে কথা দায়িত্ব নিয়ে অস্বীকার করে ইউনূস সরকার। তাহলে হঠাৎ খুনের দায় মুক্তি চেয়ে ইউনূস কি খেলা ঘোরাতে চাইছেন? ইউনূস ক্ষমতালোভী আমরা প্রত্যেকেই এতদিনে জেনে গিয়েছি, বুঝেও গিয়েছি। সংস্কারের দোহাই দিয়ে নানাভাবে তিনি চেষ্টা করে গিয়েছেন নির্বাচন পিছিয়ে দিতে, আর এখনো সমানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার। ফলে খুনের দায় মুক্তি নিয়ে মহান সাজার নাটক করে নতুন করে সময় কিনতে চাইছেন ইউনূস, এই প্রশ্নটা থাকছে। আর কি হচ্ছে ইউনূসের বাংলাদেশে? বলছি, ইউনূস সাহেব যে তার বয়স বাড়ছে, এটাকে তিনি এবার বুঝতে পাচ্ছেন, তাই তার একা একা আর কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারছেন না, নাকি নিতে চাইছেন না? অন্যের উপর তাকে নির্ভর করতে হচ্ছে, নাকি অন্য কোনো সংগঠনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে অন্তর্বর্তী সরকার? আসলে আমি যেটা বলতে চাইছি, ইউনূস কি সম্পূর্ণ জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন, নাকি আংশিক জামাত আর আংশিক বিএনপি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন? দেখুন, হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশে যা যা ঘটেছে বা এখনো ঘটে চলেছে, তাতে অন্তত এটা স্পষ্ট, ইউনূসকে সামনে রেখে পিছন থেকে দাবার চাল দিচ্ছে অন্য কেউ। মোদ্দা কথায় দাবার বোড়ে হয়ে পেন্ডুলামের মতো দুলছেন ইউনূস। ইউনূস সাহেব যে জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন, সেটা কখন প্রকট হয়েছে জানেন, বা প্রকট হয় জানেন? যখন বঙ্গবন্ধুর 32 ধানমন্ডির বাড়ি ভাঙা হচ্ছিল, তখন একেবারে নীরব ছিলেন তিনি।
এমনকি ওই ঐতিহাসিক ভবন ভেঙে ফেলার পরেও অন্তর্বর্তী সরকারের তরফে কোনো দুঃখ প্রকাশ করা হয়নি। এমনকি ইউনূস ব্যক্তিগতভাবে কোনো দুঃখ প্রকাশ করেননি। আর তারপর তো একেবারে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে জামাত এবং ছাত্র শিবিরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিজের পথ প্রশস্ত করেন ইউনূস। জামাত নেতাদের বিরুদ্ধে অভিযোগও তুলে নেন। বেশ কয়েকটি নিষিদ্ধ সংগঠনের থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। আর তারপর থেকেই তো বাংলাদেশে ইসলামিক কট্টরপন্থী যে শক্তির উত্থান একেবারে খুল্লাম। এই জামাত এবং তাদের সাঙ্গপাঙ্গরা নিষিদ্ধ হয়েছিল হাসিনার সময়, কিন্তু হাসিনার পদত্যাগের পর খেলা ঘোরে বাংলাদেশে। হাসিনা দেশ ছাড়ার পরে প্রথম সাংবাদিক বৈঠকে জেনারেল ওয়াকার কি বলেছিলেন মনে আছে আপনার? যদি মনে না থাকে চাপ নেই, আমি মনে করাচ্ছি আপনাদের। আসলে বছর খানেক আগের কথা তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক। 5ই আগস্টের পর প্রথম সাংবাদিক বৈঠকে ওয়াকার বলেছিলেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যেই তার কথা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে। আর সেই বেশ কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে ওয়াকার সবার আগে নাম নিয়েছিলেন জামাতের। কিন্তু মজার বিষয় হলো, ওয়াকার যখন ওই কথা বলছিলেন তখনও তো বাংলাদেশে নিষিদ্ধ ছিল জামাত। আর হাসিনার পতনের পিছনে জামাতের যে একটা বড় ভূমিকা ছিল সেটা তো কারো অজানা নয়। কিন্তু আমার প্রশ্ন থাকবে এটা, জেনারেল ওয়াকার কি তাহলে আগে ভাগেই বুঝে গিয়েছিলেন ক্ষমতায় টিকে থাকতে গেলে জামাতের লেজ ধরতেই হবে? তাই কি ওয়াকার জেনে বুঝে একেবারে সজ্ঞানে জামাতের নাম নিয়েছিলেন? আসলে ক্ষমতার পদ বড় বালাই। কিন্তু ওয়াকার বাবু, আপনি কি এটা জানেন আপনার সাধের জামাত অন্তর্বর্তী সরকারের সঙ্গে হাত মিলিয়ে তলে তলে আপনাকেই গদিচ্যুত করতে চাইছে? সেটা আপনার ব্যাপার, আপনি বুঝে নেবেন। আর এখন তো হাসিনাহীন বাংলাদেশে ইসলামিক কট্টরপন্থার রমরমা। বিভিন্ন ইসলামী সংগঠন ইচ্ছা মতো ফতোয়া জারি করেছে বাংলাদেশে মহিলাদের ওপর। এই 2024 ডিসেম্বরে দেখুন না, বাংলাদেশের গোপালগঞ্জে একেবারে মাইক নিয়ে প্রচার করা হয়েছিল। কারা প্রচার করেছিল? কট্টর ইসলামপন্থীরা। তারা বলছিল মহিলারা কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না, এমনকি বাজার দোকানেও তারা যেতে পারবেন না, বাড়িতেই তাদের থাকতে হবে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই একেবারে রেড়ে পড়ে গিয়েছিল গোটা বিশ্বে। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনাবেচা করব না। তবে শুধু মহিলারা নন, বাংলাদেশে ফতোয়ার শিকার সেখানকার সংখ্যালঘুরাও, অর্থাৎ তারাও খুব একটা ভালো নেই সে দেশে। ইউনূসের বাংলাদেশের আরও একটা ঘটনা তুলে ধরি আপনাদের সামনে। পাকিস্তানের মারকাজে জামাতের সিনিয়র আলেম তিনি বাংলাদেশ সফর করেছেন সম্প্রতি। পাক ধর্মীয় নেতার আকস্মিক বাংলাদেশ সফর অবাক করেছে বাংলাদেশের প্রশাসনকেও। জানা যাচ্ছে পাক ধর্মগুরু যে বাংলাদেশে আসছেন সেটা নাকি জানতেনই না বাংলাদেশের গোয়েন্দারা। তাহলে তো বলতেই হচ্ছে ইউনূসের বাংলাদেশে ইন্টেলিজেন্স অফ ফেইলিওর। তাহলে বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষের নিরাপত্তা তো প্রশ্নের মুখে, তাই না ইউনূস সাহেব? আর এখানে শেষ নয়, আরও অবাক হওয়ার আছে। ওই পাক ধর্মগুরু রাজশাহী বিমানবন্দরে নামার পরে একাধিক বৈঠক করেছিলেন। কাদের সঙ্গে, কি উদ্দেশ্যে, কি বিষয়ে তিনি বৈঠক করেছিলেন সেটা এখনো পর্যন্ত অজানা। এমনকি পাক ধর্মগুরু লালমনিরহাট এবং রংপুর সফরেও গিয়েছিলেন। কিন্তু কেন তিনি ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই দুটি জায়গায় গেলেন সেটা ভাবাচ্ছে ভারতীয় গোয়েন্দাদের। এমন নয় তো সব জেনেও না জানার ভান করছেন ইউনূস? হতেও পারে, অবাক হওয়ার কিছু নেই। বলছি, চাপে আছেন কি ইউনূস সাহেব? বাংলাদেশের ঘটমান পরিস্থিতি সামলাতে আপনি কি ব্যর্থ হচ্ছেন? তাই কি ক্ষণে ক্ষণে বৈঠক করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন বাংলাদেশের সব কিছু বেচে দেওয়ার? এই যেমন 11ই মে যমুনাতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন আপনি। বৈঠকে উপস্থিত ছিলেন আপনারই আর্থিক পরামর্শদাতা এবং অর্থ দপ্তরের সচিব।
বৈঠকে আলোচনা হয়েছিল দেশের কোন কোন প্রতিষ্ঠানকে দ্রুত বেসরকারীকরণ করা যায় বা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া যায়। বলা ভালো, দেশ কিভাবে বিক্রি করা যাবে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি হয় বৈঠকে। অর্থাৎ ইউনূস মন প্রাণ দিয়ে চাইছেন দ্রুত বাংলাদেশকে পিছনের দিকে পাঠাতে। সেই বৈঠকে নাকি আলোচনা হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে প্রচুর ধুলো ময়লা জমেছে, আর সেই ধুলো ময়লা সাফ করার জন্য একাধিকবার ঝাড়ু বদল করেছে ইউনূস সরকার। এই 15 মাসের মধ্যেই কেনা হয়েছে নতুন ঝাড়ুও, রয়েছে বিদেশি ঝাড়ুও, আর সেই ঝাড়ুতে ভর করে কক্সবাজার রেল স্টেশন বিদেশি হাতে চলে যাচ্ছে। ক্ষমতায় এসে ইউনূস একের পর এক প্রতিষ্ঠান বিদেশিদের হাতে তুলে দিয়েছেন ইতিমধ্যে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরও এখন বিদেশিদের হাতে, আর এবার পালা কক্সবাজার রেল স্টেশনের। কারণ 215 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আইকনিক রেল স্টেশন এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে এবং অন্তর্বর্তী সরকারের কাছে। 2023 সালে ডিসেম্বরে চালু হলেও এখনো পুরোপুরি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়নি 6 তলা বিশিষ্ট মূল ভবন। এই স্টেশন পুরো চালু হলে সরকারি কোষাগার থেকে মাসে দিতে হবে 12 কোটি টাকা। আর যে সরকারের ভাড়ে মা ভবানী দশা, তাদের টাকা দেবে কোন গৌরীশের? বাংলাদেশের সমস্ত খবর আমি আপনাদের দেব, অবশ্যই নজর রাখবেন আর প্লাস নিউজ ডিজিটালে। তবে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যেভাবে আমার প্রত্যেকটা কমেন্টসের বা প্রত্যেকটা যে কন্টেন্ট সেখানে রেসপন্স করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, প্রত্যেকের কমেন্ট কারোরটা নেগেটিভ কারোরটা পজিটিভ হতে পারে, কিন্তু আপনাদের এই নেগেটিভ পজিটিভ কমেন্টসই নতুন নতুন কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে উৎসাহিত করে। অবশ্যই দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।